রতনদা, আর কত মাল গো? হলো তো, আরে বেরোনো যাক এবার। আরে এভাবে আমরা বললেই তো আর বেরোতে পারি না। ক্লায়েন্টের সব জিনিস উঠবে তারপর তো। আজকের রাতটা একটু ম্যানেজ করে নে ভাইটি, মোটা টাকার কাজ, বুঝিস না কেন? এরপর তোর এ সপ্তাহে আর কাজের চিন্তা না করলেও চলবে। সে তো কখন থেকে তুলেই যাচ্ছে, রাত হয়ে এলো, এখন অবধি শেষ হলো না। হ্যাঁ, পুরো রাত আবার লরিতে কাটাতে হবে আজও। দূর। কানাই মুখটা বেজার করে রইল বটে, কিন্তু কিছুই আর বলল না। এই পিকআপ ভ্যানটাই আমার আর কানাইয়ের রুটি রুজি যোগায়। গ্রামের মাছের আড়ত থেকে মাছ তুলে নিয়ে পাতা পুকুরে সাপ্লাই দেওয়ার কথা আছে। জিনিসের পরিমাণ যেমন ভালো, তেমনি টাকাও ভালোই পাচ্ছি। শেষমেশ আড়তের লোকজন জিনিসপত্র চাপানো শেষ করল। লরিতে উঠে দুজনে মিলে রওনা দিলাম। গাড়ি চলতে শুরু করলো ফাঁকা রাস্তা ধরে। হ্যাঁ রে কানাই, আজ গাড়ি লোড করতে করতে অনেক রাত হয়ে গেল। শীতের রাত, কুয়াশাও বেশ ভালোই পড়েছে আজকে। যতই এগোচ্ছি কুয়াশা তো আরো গাঢ় হচ্ছে রে। রতনদা, এ তো দেখছি কুয়াশায় কিছুই বোঝা যাচ্ছে না গো। দেখেছো তো, এতবার বললাম শীতের রাত যত বাড়ে এটাই তো হয়, কিন্তু কে শোনে কার কথা? তুই ঠিকই বলেছিস রতন, কি যে করি, এতটা রাস্তা কিভাবে যাই বলতো। ওই দেখো, একটা আলো দেখা যাচ্ছে না? কানাইয়ের আঙুল লক্ষ্য করে তাকিয়ে দেখি সত্যি একটা হলুদ রঙের আলো দেখা যাচ্ছে দূরে। আলোটা লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখি একটা ভাতের হোটেল। কানাই বলল, বাহ, ভালোই হয়েছে, খিদেতে পেট চু চু করছে। বুঝলে রতনদা, আজ তো এমনিতেও এখন গিয়ে কাউকে পাবো না, যা রাত হয়েছে। আর রাস্তাঘাট যখন দেখাই যাচ্ছে না, একটু কয়েক ঘন্টা জিরিয়ে নেওয়া যাক। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, নেমে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নেই। ট্রাকটা থামিয়ে দুজনেই গিয়ে ঢুকলাম হোটেলে। দেখলাম একটা চেয়ারের উপর একজন লোক বসে ঘুমোচ্ছে, আর খালি একটা বেঞ্চে দূরে একজন লোক বসে রয়েছে। হোটেলের সেই লোকটিকে ঘুম থেকে উঠালাম। বললাম, দাদা, ও দাদা, বলছি খাবার মেনুতে কি কি আছে? সবই পাবেন, শুধু একটু বসতে হবে। সে ঠিক আছে, আমাদের তেমন তাড়া নেই। একটু জম্বেশ করে রুটি মাংস বানিয়ে দিন দেখি, আর আপাতত আমাদের 2 কাপ চা দিন। কানাই আর আমি চা নিয়ে একটু বসে জুত করে চায়ে চুমুক দিতে যাব, হঠাৎ দেখি সেই অন্য টেবিলে বসে থাকা লোকটা কেমন ড্যাব ড্যাব করে আমাদের দিকে তাকিয়ে আছে। কেমন একটা অস্বস্তি ঠেকলো। অতটা পাত্তা না দিয়ে আবারও চা খেতে শুরু করলাম। এমন সময় লোকটা তার নিজের জায়গা থেকে উঠে এসে আমাদের টেবিলে এসে বসলো। বলল, কি দাদা, দূরপাল্লার ট্রাক চালানো হয় মনে হচ্ছে? আগে হ্যাঁ, পিক আপ ট্রাক। তা এদিক দিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আগে আমরা পাতাপুকুর যাব। বাবা, বেশ, আমিও সেখানেই থাকি। ও, তা এত রাতে হোটেলে? কি করব বলুন, গাড়ি করে ফিরছিলাম শহর থেকে গ্রামের বাড়িতে। রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল এমন বাজেভাবে যে আটকা পড়ে গেছি। এত বড় একটা ব্যাগ নিয়ে যে কিভাবে যাব কিছুই বুঝতে পারছি না। লোকটার কথায় তাকিয়ে দেখলাম সত্যিই তো, তার পাশে দাঁড় করানো একটা বিশাল ট্রলি ব্যাগ। বেশ কষ্ট হলো, বেচারার এমন জায়গায় গাড়িটা খারাপ হলো। ততক্ষণে আমাদের খাবার নিয়ে এসেছে হোটেলের সেই বৃদ্ধ লোকটি। কানাই কবজি ডুবিয়ে খেতে শুরু করলো। খেতে খেতে বলল, তা আপনি আমাদের সাথে চলুন না মশাই, নামিয়ে দেবো আপনাকে। হ্যাঁ সে আর বলতে। আরে, একদম আমার মনের কথাটাই বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি যে আমার কি বড় উপকার করলেন। খাওয়া দাওয়া মিটে গেলে পরান্দা আমাদের ধন্যবাদ জানিয়ে উঠলেন।
হোটেল মালিক বিল এনে রাখলো টেবিলে। হিসেব মিটিয়ে আমরা সবাই হোটেল থেকে বেরিয়ে এলাম। বাইরে কুয়াশা আরো ঘন হয়ে উঠেছে। বাতাসের ঠান্ডা দমকা হাওয়া যেন হাড়ে হাড়ে ঠুকছে। কানাই বলল, পরান্দা, আপনার ব্যাগটা দিন দেখি, ট্রাকের পেছনে তুলে দিই। আরে না না না, আমি দিচ্ছি, ভারী একটু, সাবধানে। কানাই হাত বাড়িয়ে ব্যাগটা ধরল। ব্যাগটা হাতে নিয়েই মুখটা কেমন থমকে গেল তার। বাবা রে, এই ব্যাগে কি আছে গো দাদা? মনে তো হচ্ছে পুরো লোহা ভরা। আরে না না, কিছু জিনিসপত্র আছে, উপহার, জামা কাপড়, তাই একটু ভারী হয়েছে বটে। আহা কানাই, তুইও না, সব জিনিসেই তোর অভিযোগ। ব্যাগটা রাখ না তাড়াতাড়ি। কানাইয়ের সাথে আমিও হাত লাগালাম। ব্যাগটা তুলতে গিয়ে আমি লক্ষ্য করলাম সত্যিই ওজনটা অস্বাভাবিক। এমন ব্যাগ আমি এর আগেও তুলেছি, কিন্তু এর ভেতরে কি আছে যেন ঠিক বোঝা গেল না। ব্যাগটা ট্রাকের পেছনে রাখতেই পরান্দা তাড়াতাড়ি গিয়ে সেটা এক কোণে ঠেলে রাখলো। চলুন পরান্দা, গাড়িতে উঠে বসুন। হ্যাঁ দাদা, চলুন, অনেক উপকার করলেন আমার। ইঞ্জিনটা স্টার্ট দিতেই ট্রাকটা কেঁপে উঠল। রাস্তা এখন আরো নিস্তব্ধ। কুয়াশার পর্দা ভেদ করে হেডলাইটের আলো কেবল সামনের কয়েক ফুট পর্যন্ত দেখা যায়। পরান্দা পেছনের সিটে চুপচাপ বসে আছেন, আর কানাই বারবার রিয়ার ভিউ মিররে তাকাচ্ছে। বলল, রতনদা, এই লোকটা কেমন জানি চুপচাপ বসে আছে, একদম নড়ছে না গো। দেখেছি। চল, বেশি পাত্তা দিস না, রাস্তাটা শেষ হয়ে গেলেই নামিয়ে দেব। কিন্তু ভেতর থেকে কেমন একটা অজানা অস্বস্তি হচ্ছিল। ট্রাকের ইঞ্জিনের গর্জনের মাঝেও যেন কারো মৃদু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল, জানি না কাদের। রাত তখন প্রায় 2টো। কুয়াশায় রাস্তা প্রায় অদৃশ্য। ট্রাকটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আঁকা বাঁকা রাস্তা ধরে। পরান্দা পেছনে চুপচাপ বসে জানালার বাইরে তাকিয়ে আছে। আমি আর কানাই কেউই কিছু বলছি না। হঠাৎ একটা ঠক করে আওয়াজ, যেন ট্রাকের পেছনের দিকটা থেকে কিছু একটা পড়ল। কানাই বলল, রতনদা, শুনলে এই আওয়াজটা? মনে হয় পেছনে কিছু একটা পড়েছে। ট্রাক থামিয়ে পেছনের দরজা খুললাম। হেডলাইটের আলোয় দেখি সব জিনিস ঠিকই আছে, শুধু সেই ব্যাগটা একটু একপাশে হেলে পড়েছে। সবই তো ঠিকই আছে দেখছি, শুধু ব্যাগটা একটু নড়ে গেছে। কানাই, ব্যাগটা ঠিক জায়গায় রাখতো। আমি ঠিক জায়গা মতো রেখে দিচ্ছি, তুমি গাড়িতে গিয়ে বসো দেখি। ব্যাগটা জায়গা মতো রেখে আবারও উঠে যাচ্ছি গাড়িতে। হঠাৎ কানে এলো কেমন যেন গুঞ্জনের মতো শব্দ। কেউ যেন নিচু গলায় কিছু বলছে। কানাই থেমে গেল। সাহায্য করো রতনদা, কি কথা বলছে? তোমরা আরে থাম না, শুনতে দে কি বলছে। সাহায্য করো। দুজনেই কান পেতে শুনতে লাগলাম। কুয়াশার ঠান্ডা হাওয়ার ফাঁকে কেমন একটা কর্কশ গলা, একবার দূরে আবার কখনো কাছে। মুহূর্তেই চারপাশ অন্ধকারে ঢেকে গেল। তখনই ট্রাকের ভেতর থেকে দরজার আওয়াজ। রতনদা, কেউ ভেতরে ঢুকেছে? ছুটে গিয়ে দেখি পরান্দা একপাশে জিদ হয়ে নাক ডেকে ঘুম দিয়েছে। ট্রাকের পেছনের দরজাটা আধ খোলা। বাতাসে কেমন একটা গন্ধ, যেন কিছু মরে পচে রয়েছে। হঠাৎ দেখি ব্যাগের চেনটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। চেন খুলে যেতে ভেতর থেকে এক ফালি কাপড়ের টুকরো বেরিয়ে এলো। লালচে কিছু লেগে রয়েছে তাতে, রক্তের মতো। রতনদা, আমি বলছিলাম ব্যাগটা ভারী কিছু আছে। আর কিছুই শুনতে পেলাম না। ট্রাকের চারপাশে যেন কেউ ঘুরে বেড়াচ্ছে।
আর ভেতর থেকে কেমন একটা শীতল নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। আমি আর কানাই আবারও ট্রাকে উঠে বসলাম। কুয়াশা ভেদ করে গাড়ি চলতে শুরু করলো। রাস্তা এখন প্রায় ফাঁকা। মাঝে মাঝে দূর থেকে একটা দুটো কুকুরের ডাক ভেসে আসছে। হঠাৎ পরান্দা বলে উঠল, দাদা, একটু থামবেন? পেটের মধ্যে গোলমাল লাগছে, একটু নামতে হবে। ট্রাকটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে দিলাম। বললাম, পরান্দা, নামুন। পরান্দা হাতে একটা টর্চ নিয়ে গাড়ি থেকে নেমে কুয়াশার মধ্যে দিয়ে মিলিয়ে গেলেন। আমি আর কানাই তখনও ট্রাকের ভেতরে বসে আছি। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু লোকটা এখনো ফিরছে না। কানাই বলল, ও রতনদা, কেমন জানি অস্বাভাবিক লাগছে গো। এতক্ষণ হয়ে গেল, লোকটা ফিরছে না কেন? আমিও তো কিছুই বুঝতে পারছি না রে। আমি বলছি কি, চল একবার গিয়ে নেমে দেখে আসি। আমি নামতেই যাচ্ছিলাম, এমন সময় ট্রাকের পেছনের দিক থেকে একটা অদ্ভুত শব্দ এলো, যেন কেউ ভেতর থেকে আঁচড় মারছে কাঠের বাক্সে। আমি আর কানাই একে অপরের দিকে তাকালাম। রতনদা, ব্যাগটার দিক থেকেই আওয়াজটা আসছে না? বুকের ভেতরটা কেমন ধুক ধুক করতে লাগলো। আমি আর কানাই ট্রাক থেকে নামলাম। সাহস সঞ্চয় করে ট্রাকের পেছনের দরজাটা খুললাম। চাঁদের আলোয় যতদূর দেখতে পেলাম, সেই ব্যাগটা অনবরত কাঁপছে। কানাই, ব্যাগের চেনটা খোল দেখি। কানাই কাঁপতে কাঁপতে ব্যাগের চেনটা খুলে দিল। পরক্ষণেই একটা ভয়ানক দুর্গন্ধে আমরা দুজনেই পিছু হটলাম। আলো ফেলতেই দেখি ব্যাগের ভেতরে একটা মানুষের মৃতদেহ। গলা থেকে কাটা মুখটা বিকৃত হয়ে গেছে, চোখ দুটো যেন এখনো তাকিয়ে আছে আমাদের দিকে। রতনদা, এ কি রে বাবা? আমি স্থির হয়ে গেলাম, শরীর অবশ। বুঝতে পারলাম পরান্দা আসলে শুধু একজন যাত্রী নয়, একজন খুনি। হয়তো নিজের অপরাধ লুকানোর জন্য আমাদের ট্রাকটাকেই বেছে নিয়েছিল। ঠিক তখনই দূর থেকে একটা ছায়া ভেসে উঠল কুয়াশার মধ্যে। টর্চ হাতে পরান্দা ফিরে আসছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত হাসি। চারপাশে ঘন কুয়াশা। ব্যাগের ভেতর লাশটা দেখে আমার শরীর জমে গেছে। কানাইয়ের মুখ ফ্যাকাশে। আমরা দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। তখনই পরান্দা কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলেন। টর্চের আলোয় তার মুখটা কেমন যেন বদলে গেছে, চোখ দুটো ভয়ঙ্কর স্থির। বললাম, পরান্দা, এটা কি? আপনি ব্যাগের ভেতরে মানুষের লাশ নিয়ে ঘুরছিলেন? তাই তো দেখছো। আপনি আপনি এটা করেছেন? কথা কম বলো। যা দেখছো সেটা কারো কাছে বলতে চেও না। এখন তোমরা আমার সাহায্য করবে। সাহায্য? কেমন সাহায্য? মানে এই দেহটা এখনই নদীতে ফেলে দিতে হবে, না হলে। আপনি আপনি পাগল হয়ে গেছেন নাকি? আমরা এসব করতে পারবো না। করলে ভালো, আর না করলে মরবে, বুঝলে? এখন আমি যা বলবো সেটাই করবে তোমরা। বুকের ভেতরে হৃদস্পন্দন যেন গর্জে উঠছে। কানাইয়ের চোখে পানি চলে এসেছে। আমরা দুজনেই বুঝলাম আর হয়তো কিছুই করার নেই। লোকটা আমাদের পুরো ফাঁদে ফেলে দিয়েছে। কানাই বলল, রতনদা, এখন কি করবো আমরা? শান্ত থাক, যা বলছে তাই করি আগে, না হয় আমাদের প্রাণে মেরে দেবে। পরান্দা বন্দুক তাক করে রইল আমাদের দিকে। আমরা অনিচ্ছায় সে রক্তমাখা ব্যাগটা আবারও ট্রাকের পেছনে তুললাম। ইঞ্জিন স্টার্ট দিলাম। ট্রাকটা কাঁপতে কাঁপতে সামনের দিকে এগিয়ে চলল। ঠান্ডা হাওয়া, কুয়াশার ভেতরে গলে যাওয়া আলো, আর আমাদের গলার ভেতরে জমে থাকা ভয়, সব মিলিয়ে মনে হচ্ছিল রাতটা যেন আর ফুরোবে না।
ট্রাকটা যখন নদীর ধারে এসে দাঁড়িয়েছে, চারপাশে কুয়াশা। হালকা কুয়াশার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে জলের কালো ঢেউ। ঘড়ির কাঁটা তখন 3টার কাছাকাছি। বাতাসে একটা পচা গন্ধ যেন আবারও তীব্র হয়ে উঠেছে। পরান্দা বলল, এই নামাও নামাও ব্যাগটা, এখানেই ফেলে দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নামিয়ে দিচ্ছি। আমরা তিনজনই ট্রাক থেকে নামলাম। আমি আর কানাই ট্রাকের পেছনে উঠে ব্যাগটা নামানোর চেষ্টা করলাম, কিন্তু ব্যাগটা একটুও নড়ছে না। ভারটাও অনেক কম মনে হচ্ছিল। আমি চেনটা খুলে দেখি ব্যাগের ভেতরের লাশটা আর নেই সেখানে। কানাই বলল, দাদা, লাশটা নেই গাড়িতে। কি বলছো? কোথায় গেল? এই, তোমরা লাশটা কোথায় লুকিয়েছো বলো। সে আমরা কিভাবে জানবো? আমরা তো আপনার সাথেই গাড়িতে বসেছিলাম। চুপ করো, মিথ্যে বলো না। তোমরা কি বলতে চাইছো, যে লাশটা হেঁটে চলে গেছে? পরান্দা আবারও বন্দুক তাক করলো আমার দিকে। কানাই পেছনে সরে যাচ্ছে। বললাম, দাদা, গুলি করো না, আমরা সত্যিই কিছু করিনি। মিথ্যে বলছো। আমি তোমাদের দুজনকেই। কথাটা শেষ করার আগেই হঠাৎ এক অদ্ভুত শব্দ। জল থেকে কুয়াশার বুক চিরে কেউ যেন উঠে আসছে ধীরে ধীরে। রতনদা, দেখো, ওটা কে? আলো ফেলতেই দেখি এই সেই মানুষটা যার দেহ আমরা ব্যাগের ভেতরে দেখেছিলাম। ভেজা শরীর, রক্ত মাখা গলা, চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে আসার মতো। তার মুখে কোনো কথা নেই, শুধু এক ভয়ঙ্কর নিঃশ্বাস। না, এটা হতে পারে না। আমি তোকে মেরে ফেলেছিলাম। এক পা দুপা করে এগিয়ে আসছে সে আমাদের দিকে। হঠাৎ এক ঝটকায় পরাণের গলার উপর ঝাঁপিয়ে পড়ল। বন্দুকটা ছিটকে পড়ল মাটিতে। না! পরাণের আর্তনাদ চারদিকে কাঁপিয়ে তুলল। পরক্ষণেই সব থেমে গেল। রতনদা, এটা এটা কি হলো? আমি আর কথা বলতে পারছিলাম না। দেখি পরান্দার নিতর দেহটা মাটিতে পড়ে আছে। তার চোখ দুটো খোলা, মুখে সেই ভয়ের ছাপ স্পষ্ট। আর সেই মৃতদেহটা ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে লাগলো। পরাণের দেহটা নিথর হয়ে মাটিতে পড়ে আছে। মুখে জমে থাকা ভয় যেন এখনো কুয়াশার মধ্যে ভেসে বেড়াচ্ছে। দা, চলো, এখান থেকে পালাতে হবে এক্ষুনি। আমি আর কানাই আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। দুজনেই পাগলের মতো ছুটে গেলাম ট্রাকের দিকে। ওঠ ওঠ, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। ইঞ্জিনটা স্টার্ট দিতে যাব ঠিক তখনই ট্রাকের সামনে একটা ছায়া নড়ে উঠল। কুয়াশা ভেদ করে সেই মৃতদেহটা আবার দাঁড়িয়েছে আমাদের সামনে। চোখ আগুনের মতো জ্বলছে, মুখে কষ্টের হাসি। কে কে তুমি? ভয় পেও না, আমি বাপন। পরাণ আমার বন্ধু ছিল। আমি আমার ছোট বোনের বিয়ের টাকাগুলো আর গয়না নিয়ে যাচ্ছিলাম। ওই আমার সঙ্গে আসছিল যাতে রাস্তায় নিরাপদে পৌঁছায়, কিন্তু লোভে পড়ে ও আমাকে মেরে ফেলল। আমার গলার স্বর হারিয়ে গিয়েছিল। বাতাসে হালকা পচা গন্ধ, কিন্তু তার চোখে ছিল অনুনয়ের আলো। ও বলল, আমি চাই না তোমাদের কিছু হোক। ওই ট্রলিটায় আমার বোনের বিয়ের সব গয়না টাকা পয়সা আছে। ওটা ওর কাছে পৌঁছে দিও। ওর নাম মৌমিতা, পাতা পুকুরেই থাকে। বলবে দাদা পাঠিয়েছে। কিন্তু আমরা কিভাবে? ভয় পেও না, কেউ আর তোমাদের আটকাবে না। শুধু কথা দাও, ওর বিয়েটা থেমে যাবে না আমার জন্য। বলার মতো ভাষা হারিয়ে ফেলেছিলাম। মাথা নেড়ে সম্মতি জানালাম। তখনই বাপনের মুখে দেখলাম এক প্রশান্তির হাসি ফুটল। কুয়াশার আলোয় তার দেহটা ধীরে ধীরে হালকা হয়ে এলো, তারপর মিলিয়ে গেল বাতাসে। আমরা দুজনই কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। চারপাশে শুধু নদীর শব্দ। অতঃপর নিঃশব্দে ট্রাকটা ঘুরিয়ে পাতা পুকুরের দিকে চললাম। পেছনে পড়ে রইল পরাণের ঠান্ডা দেহ,
আরেক ভয়ঙ্কর রাতের সাক্ষী কুয়াশা।